এই যে হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনী দেখলাম যে একটা ওই তারা প্রেস ব্রিফিং করেছে, তাদের যে আইএসপিআর না কি জানি একটা আছে না, তো ওই ধরনের কোনো একটা অনুষ্ঠানে ব্রিফিং করতে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছে, যেটা নাকি বস্তুত সেনাবাহিনীকে হাস্যকর করে তুলছে। সেনাবাহিনীর মান ইজ্জত এইগুলো উন্নীত করা তো দূরের কথা, তাদেরকে রীতিমতো হাস্যকর করে তুলছে। এবং এ বিষয়ে তারা অবগত কিনা বা সচেতন কিনা আমি ঠিক জানি না, বাট বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে যে এখানে সেনাবাহিনীর তরফ থেকে যে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। আমার ধারণা যে বাংলাদেশের সচেতন জনগোষ্ঠী যারা এই বক্তব্যটা এখন শুনবে, এই 5 আগস্টের পরে এই যে প্রায় 10 মাস অতিবাহিত হয়ে গেল, এই মোমেন্টে যারা এই কথাবার্তাগুলো শুনবে সেনাবাহিনীর পক্ষ থেকে, তাদের কাছে এটা একটা কৌতুককর এবং হাস্যকর বক্তব্য ছাড়া কিন্তু আর কিছুই মনে হবে না। কেন মনে হবে না সেইটা একটু পরেই বিশ্লেষণ করা হবে, বাট তার আগে দেখা যাক যে এই একজন কর্নেল পদমর্যাদার একজন ব্যক্তি উনি কী বক্তব্য এখানে দিয়েছেন। এই কর্নেল পদমর্যাদার ব্যক্তি উনি বলছেন যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, মানে ভবিষ্যতে আর কি। তবে এই ভবিষ্যৎটা আগামীকালকে থেকে নাকি 1 বছর পর থেকে না 10 বছর পর থেকে সেটা কিন্তু নির্দিষ্ট না। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ তাদের কথার সাথে আমরা কাজের কোনো সমন্বয় গত 10 মাসে আমরা পাইনি। তো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এই কথা জানিয়েছে সেনা সদর দপ্তর। হ্যাঁ, তো তারপরে কি বলছে? ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তারপরে কি বলছে? ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিস্টার ইসলাম বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আচ্ছা, তারপরে আর কি বলছে? যে ব্রিফিংয়ে মব ভায়োলেন্স, আচ্ছা যাই হোক, তো একজনকে নাকি গ্রেপ্তার করছে, ওই যে প্রাক্তন নির্বাচন কমিশনারকে জুতা দিয়ে পিটালো না, তো সেখানে সবাইকেই তো চিহ্নিত করা গেছে, তাই না? তো চিহ্নিত করা গেলে পরে সেখানে আশেপাশে কি লোকজন, সেনাবাহিনীর লোকজন অথবা পুলিশ বাহিনীর লোকজন বা এই ধরনের কোনো কিছুই কি ছিল না? এবং তারা থেকে বিদ্যর পেয়ে তাকে বেইজ্জতি করছিল, জুতা দিয়ে পিটাচ্ছিল, গলায় জুতার লাটালা দিয়েছিল। তো এতদিন পরে এসে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, এবং সেটাও করছে আমার মনে হয় যে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সমালোচনা চলছিল, তো অতএব মুখ রক্ষার জন্য হলেও হয়তো একজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টা কিন্তু আমার কাছে অনেকটা এরকমই মনে হলো। এখন তাদের এই যে প্রেস ব্রিফিংয়ে এই যে মব ভায়োলেন্সের এগেনস্টে এই যে কথাবার্তা বা সতর্কবাণী বা হুঁশিয়ারি যাই বলি না কেন, এই জিনিসগুলো কেন হাস্যকর এবং কৌতুককর, এবং জনগণ এইগুলো নিয়ে একেবারেই বিশ্বাস করে না বা এগুলোর প্রতি ন্যূনতম কোনো যে আস্থা নাই, এটা কিন্তু পাবলিক, যে কোনো পাবলিককে জিজ্ঞেস করলেই কিন্তু তারা বলবে ধর এইগুলো সেনাবাহিনী কী উল্টাপাল্টা কথা বলে, আর এগুলো হলো কথার কথা। সেনাবাহিনী বস্তুত বর্তমানে রসিয়ে হয়তো মজা দেখছে বাংলাদেশে কি অরাজকতা তৈরি হচ্ছে। সেনাবাহিনী ওই যে আবার বলতে হয় কি দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই না? এই দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু আবার যে বাইরে বিদেশে গিয়ে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, এবং সেগুলো কেন রক্ষা করতে যায় সেটা আমরা জানি, কারণ মাসে মাসে অনেক বড় অঙ্কের তারা টাকা পায়। এবং একটা পর্যায়ে কেন জানি আমার মাঝে মাঝে এখন মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী প্রথম দিকে কী উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, মনে হয় যে তখন ওই যে মাঝে মাঝে ক্ষমতা গ্রহণ করবে এই উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। সেটা তো আমরা যে জিয়াউর রহমান, তারপরে ওই এরশাদ, তাদের কর্মকাণ্ড থেকে আমরা দেখেছি। তো এর পরবর্তীতে এসে গোটা পৃথিবীতে জিওপলিটিক্সে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো দেশে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে আন্তর্জাতিক সাহায্য সমর্থন এগুলো পায় না। তো এই জন্যে আধুনিককালে এসে অন্তত বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে ঘটনা ঘটে গেছে খানিকটা একটু ভিন্ন রকম, যে ওই আন্তর্জাতিক যে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ গঠন করছে সেখানে বাংলাদেশ মোটামুটিভাবে 6-7 হাজার মানে প্রত্যেক গ্রুপে পাঠায়,
বেশ ভালো উচ্চ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বেতন কড়ি পায়। কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে একমাত্র তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ওই শান্তিরক্ষী বাহিনীতে গিয়ে এই 2 বছর বা 1 বছর যে কদিনের জন্য অ্যাসাইনমেন্ট থাকে সে চাকরি করা ছাড়া এবং পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তের বিভিন্ন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা ছাড়া বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে যে তাদের ন্যূনতম কোনো দায়িত্ব আছে এইগুলা কিন্তু আমাদের নজরে পড়ে না। এখন কি অদ্ভুত ব্যাপার, তাই না? সেনাবাহিনী গঠনগুলো বাংলাদেশে এবং বাংলাদেশের মানে পাবলিকের জনগণের টাকায়, তাই তো। তো সেই সেনাবাহিনীর এখন মূল দায়িত্ব হয়ে গেছে অন্য দেশ রক্ষা করা, বাংলাদেশকে রক্ষা করা না। তা যদি করতো বা তা যদি তাদের দায়িত্ব হতো, অর্থাৎ ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনী, তো তাদের একটা অন্যতম দায়িত্বই তো নিজ দেশকে খালি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে তা তো না। দেশের ভেতরেও যদি এমন কোনো কর্মকাণ্ড তৈরি হয় যাতে করে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়, সেটাকে মোকাবেলা করে দেশকে রক্ষা করা এটাও তো তাদের সাংবিধানিক দায়িত্ব। এবং আমার তো মনে হয় না যে বাংলাদেশের সংবিধানে এমন কোনো ধারা আছে যে বাংলাদেশের সেনাবাহিনী কী করবে অন্য দেশে গিয়ে ভাড়া খেটে শান্তিরক্ষী বাহিনীতে ভাড়া খেটে অন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। এই ধরনের কোনো বিধিবিধান আছে নাকি কে জানে? সেনাবাহিনীর কোনো বিধিবিধানে আছে বা সংবিধানে আছে আমাদের? না, আমার জানা মতে নাই। বাট তারপরও ধরা যাক, ইটস ওকে, ফাইন। বাংলাদেশে যে বেতন কড়ি পায় তাতে তো চলে না, বাইরে গেলে নাইলে একটু ভালো বেতন কড়ি পায়। আর বাংলাদেশের সাথে তো কোনো দেশের যুদ্ধ নাই, যুদ্ধ হলে হবে ভারতের সাথে। তো ভারতের সাথে আর কি যুদ্ধ করবে, যতই লাভালাভি করুক। কিছুদিন আগে যে প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তা কিছু বলছিল না যে 2 দিনের মধ্যে বা 2 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে, 7 সিস্টার্স দখল করবে। হ্যাঁ, সেনাবাহিনী থেকে চলে যাওয়ার পর এই ধরনের কথাবার্তা বলা খুবই সহজ। বাট সেনাবাহিনীর মধ্যে থাকলে ওই 2 ঘন্টা না, 2 বছর না, উল্টে বাংলাদেশি দখল হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই না? এখন কথা হচ্ছে যে এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তো আসলে কারোর সাথে যুদ্ধ দরকার পড়ে না। পার্শ্ববর্তী দেশ ভারত, বিশাল দেশ, বিশাল তার সামরিক শক্তি, অর্থনীতি, বাংলাদেশের প্রায় 3 দিক ঘিরে আছে। আর ওদিকে ওই যে মায়ানমারের সাথেও যুদ্ধের কোনো বিষয় আসে নাই, কারণ মায়ানমার নিজেই নিজেদের আরাকান আর্মি তাদের সাথে যুদ্ধ নিয়ে ব্যস্ত। এবং মায়ানমারের সাথে কোনো দিন এমন কোনো ঘটনা ঘটে নাই যে কারণে বাংলাদেশের সাথে তার যুদ্ধ হবে বা যুদ্ধ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে একটা দেশের সেনাবাহিনী তৈরি করে বহিঃশত্রুর হাত থেকে নিজেদের দেশকে রক্ষার জন্যে। বাট বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত যাকে বস্তুত কখনোই বহিঃশত্রুর হাত থেকে নিজেকে রক্ষার দরকার পড়ে না এবং ভবিষ্যতে পড়বে তাও মনে হয় না। আর যদি কোনো দিন সেটা ঘটে, যদি ভারতের সাথে যদি মনে করেন যে যুদ্ধ কোনো দিন একটা ঘটে, পাল্টা আক্রমণ ঘটে, সেক্ষেত্রে ওই বাংলাদেশের কী অবস্থা হবে এটা আমার মনে হয় যে একদম কমন সেন্স ওয়ালা ব্যক্তি মাত্রই উপলব্ধি করতে পারবে। তবে হ্যাঁ, আবেগের আতিশয্য অনেক কথাই বলা যেতে পারে, তাই না? এখন কথা হচ্ছে যে তাহলে এদের দায়িত্ব কী? বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব কী? ভালো কথা, বহিঃশত্রুর হাত থেকে রক্ষার তেমন কোনো সুযোগ এই গত 54 বছর হয় নাই। কিন্তু এই সেনাবাহিনী নিজেদের ভিতরে থেকেই কিন্তু বারবার এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করছে। একবার করছিল জিয়াউর রহমান, আর একবার করছে কে, লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ, তাই না? আচ্ছা, তারপরে আমি ধরে নিলাম যে তাদের সময় বাংলাদেশে খুব অশান্তি ছিল, দুর্নীতি ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এই জন্য তারা ওই সময় ক্ষমতা গ্রহণ করে হয়তো বাংলাদেশকে রক্ষা করেছে, ভালো কথা। কিন্তু বর্তমানে এই যে 5 আগস্টের সময় এবং তার পরে বাংলাদেশের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তমিত হয়ে বাংলাদেশ যে একটা ফেইল্ড স্টেটে পরিণত হতে যাচ্ছে, যে বাংলাদেশে আইন কানুন বলে কোনো কিছু নাই, যেখানে এখন মব ভায়োলেন্স হচ্ছে একমাত্র বৈধ রাস্তা, যে কোনো একটা ঘটনায় বা যে কোনো একটা অজুহাত তৈরি করে কিছু পোলাভাইন জড়ো হয়ে গিয়ে হামলা চালালো, তারপরে ভাঙচুর করলো, আগুন জ্বালালো, লুটপাট করলো, ইটস ওকে। আশেপাশে পুলিশ তো বটেই, এমনকি মিলিটারিরা দাঁড়িয়ে থাকলেও দেখেও না দেখার ভান করে। যেমন বঙ্গবন্ধুর যে বাড়ি 32 নম্বর, সেটা যেদিন ভাঙলো, আমরা সেদিন ওই সেনাবাহিনীর আচরণ দেখে আমাদের কাছে মনে হলো যে তারা মনে হয় ওই যারা নাকি ভাঙতে গেছিলো তাদের আর বললো যে ঠিক আছে তোরা ভাঙ, আমরা গেলাম গিয়া।
এরকমই তো। এবং এ পর্যন্ত শত শত না হাজার হাজার মব ভায়োলেন্স ঘটছে গত 10 মাসে। একটা জায়গায় সেনাবাহিনী কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেয় নেই, কোথাও না, নট এ সিঙ্গেল ওয়ান। বরং কিছু কিছু ক্ষেত্রে তারা নাকি জড়িতও ছিল। ওই যে ওই চিটাগাংয়ে যে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণের ওই সময় লোকজনে বলে আর কি, এখন বাস্তবে করছিল কিনা কে জানে। বাট যেবার যারাই মব ভায়োলেন্স করছে এই গত 10 বছরে এখনও পর্যন্ত তাদের ব্যাপারে বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা এই সেনাবাহিনীকে আমরা নিতে দেখি নাই। অথচ 5 আগস্ট সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলছিলেন যে বর্তমানে একটা জরুরি পরিস্থিতি চলছে, দেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি নিজে ঘাড়ে নিলাম, জনগণকে আশ্বস্ত করছিল। বাংলাদেশের জনগণ কিন্তু তাদের উপর আস্থা রাখছিল, এমন না যে আস্থা রাখে নেই। এরপরে মাসের পর মাস যায়, ওই কথা ওখানেই থেকে গেছে। আমরা কখনো সেনাবাহিনীকে জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের তেমন কোনো ভূমিকা দেখিনি। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওই বিশেষ করে গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে ওখানে অনেক ক্ষেত্রে ওই যে মব ভায়োলেন্স করতে গেছিলো সেখানে একটু হয়তো ভূমিকা নিয়েছিল হালকা টাইপের, তাও যে মারাত্মক ভূমিকা নিয়েছিল তাও মনে হয় না। বাট অন্যান্য ক্ষেত্রে এই যে একের পর এক খালি মব ভায়োলেন্স না, এই যে বাংলাদেশে অনেক প্রাক্তন লোকজন বা আওয়ামী লীগের লোকজন যারা হয়তো কোনো আকাম কুকামে জড়িত ছিল না তাদের ধরে বেইজ্জতি, হেনস্থা, সংখ্যালঘুদেরকে নির্যাতন। এই যে এই নীলফামারী না রংপুর কোন জায়গায় যে ওই 10 টাকা দেয় নাই বলে ওই যে ইসলাম ধর্মের অবমাননা করছে বলে 2 নাফিদকে ধরে পিটিয়ে তারপরে থানায় নিয়ে গেল। আবার থানার ওসিও হুঙ্কার দেয় যে এদের এমন শাস্তি হবে, সে নিজেও জানে না যে ওই 2 নাফিদ আদৌ অন্যায় করছে কিনা। বাট ওই যে বলছে ব্যাস, দ্যাটস অল। মনে হয় যে মব ভায়োলেন্সের সাথে এই পুলিশের লোকজনও নৈতিকভাবে সমর্থন করে আর কি। এবং এ পর্যন্ত আমরা একটা নমুনা দেখি নাই যে এই মব ভায়োলেন্সের এগেনস্টে এই সেনাবাহিনীর কোনো কর্মতৎপরতা, নট এ সিঙ্গেল ওয়ান। এবং মাঝে মাঝে এই সেনাবাহিনী প্রধান বিভিন্ন উপলক্ষে বক্তব্য দিয়ে উনি বলছেন এনাফ ইজ এনাফ, আর সহ্য করা হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু তাদের উপর আস্থা রাখতে চেয়েছে, তাদের উপরে বিশ্বাস রাখতে চেয়েছে। হ্যাঁ, হতে পারে এইবার মনে হয় সেনাবাহিনী এইবার মনে হয় যে একটু তাদের টনক নড়ছে, তারা মনে হয় একটু নড়ে চড়ে পড়বে। কিন্তু ওই যে লাউ সেই কদু, ওই কথা পর্যন্তই। পরবর্তীতে আমরা তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এখন কর্নেল পদমর্যাদার একজন লোক এসে এই যে আইএসপিআরের একটা কি অনুষ্ঠান, অফিসার্স ক্লাব, তো সেখানে এসে আবারও বলছে যে আমরা আর এইগুলো টলারেট করব না। আরে বাবা, কথা না বলে আমরা দেখতে চাই যে তোমরা অ্যাকশানে গেছো, বুঝছো? তোমাদের এই কথাবার্তা শুনলে এখন মানুষের হাসি পায়। এই যে যারা মব ভায়োলেন্স করে তারা তো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়ায় দিবে এই ধরনের হুঙ্কারও দিয়েছিল, তাই না? তো তাদের বিরুদ্ধে কি তোমাদের মান ইজ্জত যদি থাকে, ন্যূনতম যদি মান ইজ্জত থাকতো এই সেনাবাহিনী, তাহলে তারা অন্তত ক্যান্টনমেন্ট উড়ায় দিবে যারা বলছিল তাদেরকে অন্তত কিছু না কিছু বলতো। আমরা কিন্তু দেখেছি তাও কিছু বলে নেই। আসলে সত্যিকার অর্থে যারা মব ভায়োলেন্স করে এরা গিয়ে ক্যান্টনমেন্টে যদি সত্যিই ভাঙ্গা শুরু করে, আমি আশ্চর্য হব যে সেনাবাহিনী যদি তাদের এগেনস্টে কোনো কিছু করে। আমার কেন জানি মনে হয় হয়তো তাও কিছু করবে না, আমার ধারণা এরকম। তো যাই হোক, এখন এরা নিয়ম অনুযায়ী এখন এই যে কথাটা বলে, কি কারণে বলে, যে কথা বললে হাসির পাত্র হয়, কেন তারা নিজেদেরকে হাসির পাত্র করছে? আরে বুঝলাম, মব ভায়োলেন্সের পক্ষে যদি এই সেনাবাহিনীর সমর্থন থাকে, কারণ আমরা অলরেডি বুঝতে পারছি যে বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েমের জন্য একটা তোড়জোড় চলছে এবং কেন জানি মনে হয় যে সেনাবাহিনীর তাতে সায় আছে। তো তাহলে এই সমস্ত কথাবার্তা বলে তো দরকার নেই। বরং সেনাবাহিনী একটা কথা বলতে পারে, জনগণের উদ্দেশ্যে বলতে পারে যে দেখো, বাংলাদেশে পুলিশ বা সেনাবাহিনীর সংখ্যা খুবই কম, যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে, হে জনগণ, তোমরা তোমাদের জানমালের দায়িত্ব তোমরা নিজেরাই রক্ষা করো এবং তোমরা দলবদ্ধভাবে এই মব ভায়োলেন্সকে প্রতিহত করো, এবং যদি করো তাহলে তোমাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই কথাটাও যদি এদের তরফ থেকে বলতো তাহলে জনগণ কিন্তু সেটাই করতো। তখন কিন্তু মব ভায়োলেন্স যারা করে বেড়ায় না তারা কিন্তু করতে পারতো না, কারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তাই না? তারা ঐক্যবদ্ধভাবে কিন্তু এগুলোকে থামাতো। কিন্তু বাংলাদেশে হচ্ছে উল্টো, মব ভায়োলেন্স যারা করে তাদের এগেনস্টে কেউ কোনো কথা বললে তার উপরে আবার মব ভায়োলেন্স হয়, তাই না?
এবং আমরা ওই যে গাজীপুরে দেখছিলাম যে মব ভায়োলেন্স করতে গেছিল, সাধারণ লোকজন তার প্রতিহত করছিল, সাথে সাথে এই সরকার ডেভিড হান্ট নামে এক অভিযান চালু করে যারা নাকি এই প্রতিহত করছিল তাদের প্রত্যেকেই ধরে আদতে ঢুকিয়েছে। তার মানে অন্য কথায় মনে হচ্ছে যে এই সরকার চাচ্ছে যে তারা নিজেরা দেশে শাসন টাসন কিছু করবে না, কিছু তাদের মিশন আছে, বৈদেশিক মিশন হয়তো বা, যেটা আমরা শুনি ওই করিডর বন্দর দেয়া ইত্যাদি ইত্যাদি এরকম, যেগুলো মানে শুনি আর কি খবরে, আমরা তো আর জানি না। তো ওই সব দেওয়া উপলক্ষে সময় কাটাচ্ছে। আর তাদের যে সমর্থনকারী গোষ্ঠী তাদেরকে বলছে তোরা দেশে লুটেপুটে খা, যেখানে যা আছে যেভাবে পারিস লুটেপুটে খা, বেশি দিন এই সময় পাবি না, এরপরে ইলেকশন টান হয়ে গেলে তোদের মানে আর লুকায় থাকতে পারবি না, যেখানে যাকে পাওয়া হবে সেখানে পিটাবে, এর মধ্যে লুটপাট করে যা আয় উপার্জন কর, করে টোরে দেশ ছেড়ে ভেগে যা। এই কয়েকদিনই সময় সম্ভবত এই ধরনের কোনো একটা নীতি সরকারের তরফ থেকে আছে। আর সেনাবাহিনীকে হয়তো বলে দেওয়া হয়েছে এদেরকে কোনো কিছু বলতে পারবা না, যদি বলা হয় তাহলে তোমাদেরকে ওই আন্তর্জাতিক যে শান্তি মিশন ওখান থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে। আমার ধারণা এরকম কোনো কিছু হবে। তা না হলে সেনাবাহিনী একেবারে টুটা শব্দ করে না। রহস্যটা কি? রহস্যটা কি? এখানে আমেরিকা আমরা জানি যে জাতিসংঘকে নিয়ন্ত্রণ করে, তাই না? তো তারাই তো করিডোর চায়, বন্দর নিয়ন্ত্রণ চায়, এগুলোই তো চায়। তো স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসকে বলছে সেনাবাহিনীকে বলে দেন, যদি সেনাবাহিনী এই মব ভায়োলেন্সের এগেনস্টে কোনো কিছু স্টেপ নেয় তাহলে শান্তিরক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীকে আউট করে দেওয়া হবে। আর এই জন্য মনে হয় সেনাবাহিনী প্রধানও চুপচাপ বসে থাকে, কিছু বলে না। কারণ তার ভয় যারা নাকি ওই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে যায়, মিশনে যায়, তারা যদি যেতে না পারে, তারা যদি এসে বাংলাদেশের মধ্যে রিভল্ট করে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকা হয়তো বলছে আমাদের দরকার করিডোর, আমাদের দরকার বন্দর নিয়ন্ত্রণ, যা ওখানে আমাদের একটা মানে ইন্টারেস্ট আছে এবং আমরা ওটা করতে চাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বলছে তুমি যেমন ইচ্ছা খুশি দেশের মধ্যে অরাজকতা তৈরি করে রাখো, যাতে তাড়াতাড়ি ইলেকশন দেওয়া না লাগে, এইভাবে চলতে থাক, এইভাবে চলতে থাক। আমার ধারণা এইরকম কোনো কিছু একটা চলছে আর কি এখন। এবং মজার ব্যাপার হচ্ছে যে মব ভায়োলেন্সের সাথে জড়িত কিন্তু সবচাইতে যেটা আমরা দেখি, যারা নাকি দেশের বড় রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় যাবে, ওরাই কিন্তু বেশি জড়িত। আর সাথে ওই যে বৈষম্য বিরোধী জামাত এরাও আছে, অর্থাৎ যারা নাকি দুদিন পরে ক্ষমতায় যাবে আশা করে, তারাই কিন্তু এই মব ভায়োলেন্সের সাথে জড়িত। এই জন্যে দেখেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইলেকশনটা নিয়ে গড়িমসি করছে না, অমুক সময় ইলেকশন দেবো, তমুক সময় ইলেকশন দেবো, কিন্তু কোনো দৃঢ়ভাবে কোনো কিছু বলে না। এটার এগেনস্টে বিএনপি কিন্তু খুব জোরদার, বা জামাত বা অন্য দল কিন্তু খুব জোরদারভাবে তেমন কোনো বক্তব্য দেয় না। বিশেষ করে বিএনপি, এরা কিন্তু কোনো জোরদারভাবে বক্তব্য দেয় না। কেন দেয় না? কারণ বিএনপির উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে না, তারা তো জানে নিজের যে কর্মী টর্মী বা সমর্থক তারা তো মোটামুটি আছে লাইনে, বিভিন্ন জায়গায় নানা সুবিধা সুযোগ নিয়ে যাচ্ছে, তাই না? ক্ষমতা যাওয়ার আগেই তো এগুলো পাচ্ছে। তাহলে এই মোমেন্টে মানে যদি আন্দোলনের কথা বলা হয়, তাহলে ওই নেতা মানে ফিল্ড লেভেলের কর্মী বা সমর্থক এটা সাপোর্ট দিবে না। কারণ ফিল্ড লেভেলের কর্মী সাপোর্টার তারা তো মোটামুটি মব ভায়োলেন্সের নামে নানা জায়গায় নানা কিছু আখের গোছানোটাতে ব্যস্ত না। ইলেকশন হয়ে গেলে কি এই সুযোগ আর পাবে না? কি না, তা তো পাবে না। তো তাহলে ইলেকশনের দরকারটা কি? বাংলাদেশে বর্তমানে হচ্ছে কিন্তু তাই। এখন সেনাবাহিনীর কি সমস্যা আমরা জানি না, আন্তর্জাতিকভাবে তাকে কোণঠাসা করে বলা হয়েছে যে এই মব ভায়োলেন্সের এগেনস্টে কোনো পদক্ষেপ নিলে শান্তিরক্ষী বাহিনী থেকে আউট করে দেওয়া হবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যারা নাকি নিজেরাই অন্য দেশে শান্তি রক্ষা করার জন্য শান্তিরক্ষী বাহিনীর মিশনে যায়, তাদেরকে আবার যদি হুমকি দেওয়া হয় যে তোমার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে মব ভায়োলেন্স করে, তোমরা নিজেদের দেশে কোনো কিছু তাদেরকে বলতে পারবে না। আমি জানি না ঘটনা এরকম কি না, তবে পরিস্থিতি দেখে এবং আন্তর্জাতিক মানে জিওপলিটিক্যাল কন্ডিশন থেকে কিন্তু আমার কাছে মনে হয় অনেকটা ভিতরে ভিতরে এরকম কিছু হবে। তা না হলে সেনাবাহিনী এত অথর্ব থাকবে, কথা দিয়ে কথা রাখবে না। জনগণ বারবার তাদের উপর আস্থা স্থাপন করতে চায়। বাংলাদেশের মানুষের এখন সর্বশেষ আশ্রয়স্থল হলো সেনাবাহিনী, অথচ সেই সেনাবাহিনী জনগণের প্রতিও ভ্রুক্ষেপ করে না। রহস্যটা কি? আমার কাছে তো এরকমই মনে হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।